আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকের ভিডিওটা হইলো বুঝতে কিছু ভাইয়া ভালো ফান্ডামেন্টাল আছি। দেখা দিতেছে। আচ্ছা ঠিক একটা মিনিট ভাই। জাস্ট কিছু বিষয় গুরুত্বপূর্ণ মানে জেনারেল নলেজ টাইপ। বর্তমান মার্কেটের সিচুয়েশন কি? যে আমার বর্তমান মার্কেটের মধ্যে একটা পরিস্থিতি চলতেছে। তা আসলে কি পরিস্থিতি এটা চলতেছে সেটা আমাদের তো মানে ভালোভাবে ধারণা থাকা উচিত যে আসলে আমাদের বর্তমান পরিস্থিতিটা কি চলতেছে। এই পরিস্থিতিতে আসলে কি হইতেছে সেইটা যদি মানে সাকসেস হয় তাইলে কি হইতে পারে, সেইটা যদি বিফল হয় তাইলে কি হইতে পারে এবং আমাদের সামনে কি কি মূলা রাখা হয়েছে এবং পিছন দিয়ে কোন হাতি নেওয়ার প্ল্যানিং চলতেছে সেইটাই আপনাদেরকে দেখা দেবো যে আসলে বিষয়টা কি আছে। তো ভিডিওটা সম্ভবত ফ্রি করবে লাইভ যখন কালকে পরশু বা 2টা দিন পরেও হইতে পারে, যে আমি যখন সময় পাবো এডিট করে ইউটিউবে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সম্ভব হলে আজকে দেওয়ার চেষ্টা করুন বা কাটিং করে ছোটো করে দেবো। সেটা হলো কি যে আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। আমার ভিডিও দেখে কেউ কোনো ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড ডিসিশন নেবেন না। ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে আপডেটেড করার জন্য তৈরি করা হয়েছে। তো বর্তমানে পজিশনের আগে আমরা পাম্পটা আগে বিষয়টা বুঝি, ঠিক আছে? পাম্পের বিষয়টা আগে বুঝতে হইব। এখানে দুইটা বিষয় আমি বুঝা দেবো। এক হলো ক্লিয়ারিটি অ্যাক্ট, যেটা নাকি আগামী 15 তারিখে ভোট হইব। এই ক্লিয়ারিটি অ্যাক্ট পাস হলে কী হবে, না পাস হলে কী হবে, বা পাস হওয়ার চান্স কতটুকু, ঠিক আছে? সেটা হলো কথা। আর 2 নম্বর হইলো বন্ডের বিষয়টা, ঠিক আছে? তো আমরা যত ইয়েতে ফার্স্টে আমাদের বন্ডের বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? বন্ডের বিষয়টা, আর সরি হ্যাঁ, আর তারপরে হইলো কি আমাদের ক্লিয়ারিটি অ্যাক্টের বিষয়টা। বন্ডের বিষয়টা আমি গত পরশুদিন বুঝা দিছি, তো এটা আমি এলো লাস্টের দিক দিয়ে ক্লিয়ার করি, ঠিক আছে? এখানে ক্লিয়ারিটি অ্যাক্টের বিষয়টা কি, এই বছরের শুরু থেকে ক্লিয়ারিটি অ্যাক্ট পাস হবে, ক্লিয়ারিটি অ্যাক্ট পাস হবে, এই ধরনের এক কথা ছিল। যুদ্ধ যখনই শুরু হয়ে গেল ক্লিয়ারিটি অ্যাক্টের বিষয়টা আমাদের মানে নজরের বাইরে চলে গেল গা। গত মে মাস থেকে শুরু হইলো যে জুন জুলাই আগস্ট এই সময়টার মধ্যে জাস্ট পাস হবে। আগামী সপ্তাহে এলো আগস্ট, সরি কংগ্রেসের মিটিং, তারপরের মাসে কংগ্রেসের ভোট, তারপরের মাসে কংগ্রেসের ভোট, গত জুলাই সরি এই মাসের 7 তারিখেও বিষয়টাই হইলো যে কংগ্রেসের ভোট, ঠিক আছে, হবে। তো গত 18 তারিখে যেদিন নাকি মনে করেন যে বন্ডের বিষয়টা আসলো, নিউজ আসলো, বন্ডের বিষয়টা নিউজ আসার সাথে সাথে এলো তার কিছুক্ষণ পরেই ডোনাল্ড ট্রাম্প ইয়েতে আসলেন, লাইভে আসলেন, ঠিক আছে, প্রেস মিটিং নিয়ে। ক্রিপ্টো রিলেটেড বড় বড় ব্যক্তিগুলো যেগুলো আছে তাদের সবাইকে নিয়েই আসছেন। আসার পরে যে বিষয়টা ঘটছে, ঘটার যে যে আমরা ক্লিয়ারিটির অ্যাক্ট নিয়ে আসতেছি আগামী মাসের 15 তারিখে ভোট। তাহলে আমাদের ডেটটা কবে? আগামী মাসের 15 তারিখে। তাহলে এই ডেটটার মধ্যে আমরা একটা করি, ঠিক আছে? তাহলে এই ডেটটার মধ্যে হলো ক্লিয়ারিটি অ্যাক্টেড ভোট, ঠিক আছে? তো এই ক্লিয়ারিটি অ্যাক্টের মধ্যে কি থাকবে, ক্রিপ্টো যে বর্তমানে আমাদের জিনিস একটা হলো আমরা একটা বিষয় পাইছি, আর এগুলো নর্মালি ক্রিপ্টো জনসাধারণের জন্য যে বিষয়গুলো আছে, রুলস আছে, ব্যাংকিং খাতে ক্রিপ্টো রুলসগুলা এবং ক্রিপ্টো এক্সচেঞ্জের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ডিটেলে ভাঙ্গা থাকবে। যেমন ধরুন এই যে বিভিন্ন এক্সচেঞ্জ ভাইকে যাইতেছে এই যাইতেছে, এগুলো সম্পর্কে ডিটেলে এই রুলসগুলো থাকবে, ঠিক আছে? তো এই ক্লিয়ারিটি একটা আমাদের জন্য পজিটিভ। কিন্তু এই ক্লিয়ারিটি অ্যাক্টে যদি পাস হয় আমাদের জন্য, আমরা ভাইবা নিতে আমরা দেখতেছি যে আমাদের জন্য পজিটিভ, কিন্তু এই ক্লিয়ারিটি অ্যাক্টের ভিতরে একটা বিষয় আছে, যে বিষয়টা কি পুরো ক্রিপ্টো মার্কেটটাকে ধ্বংস করে দেবে। আপনারা যারা যারা বলতেছে বা ইউ করতেছে যে এই ক্লিয়ারিটি অ্যাক্ট পাস হলে হ্যান হবে ত্যান হবে তা বা এইটা ওইটা, তাতে কি, যেমন ধরেন বর্তমানে এখানে অনেকে বাইন্যান্সে স্টেকিং এ রাখেন না, বা অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে স্টেকিং এ রাখেন না, কে কে আছেন? কেউ না কেউ তো কখনো রাখেন যে আমার কয়েনগুলো আমি স্টেকিং এ রেখে দিই যে 1% 2% করে পাবো, তাই না? এটা হলোই আছেন। কি অবস্থা? স্টেকিং এ কখনো রাখছেন বাইন্যান্সে? আসি ভাই, আসসালামু আলাইকুম। না ভাই, আমি এগুলা করি নাই। আচ্ছা, নর্মালি রাখেন তো, জানেন তো যে আর্ন অপশনে গেলে স্টেকিং এর মধ্যে আমরা ডলার রাখতে পারি, হ্যাঁ, হ্যাঁ, ইউএসডিটি রাখতে পারি। বর্তমানে হ্যাঁ। বাইন্যান্সে দেয় হলো 8%। যে আমার কাছে এখন হইলো, আমি হইলো ওই যে 24 তারিখে আপনাদের সবার সেল দিয়ে দিতে কইছিলাম, তখন ডলার যে সেল দিয়েছেন প্রফিটে আসেন, ডলারটা আপনি নর্মালি অনেক সবাই কি চিন্তা করে যে আমি সেল দিয়ে দিলাম। সেল দেওয়ানোর পরে যে বিষয়টা হয় যে আমি এখন আমার হাতে ক্যাশ আছে, তো আমি অনেক ঠিক আছে, আমি রেট ধরে নিলাম যে বাংলাদেশে টাকার রেট কমে গেছে, আগামী মাসে বাড়ার সম্ভাবনা আছে, তাহলে আমি আগামী মাসে বাইরে করি, তাই না? তাই এই কদিন কি করবো, তো আমি বাইনাসে আর্নিং এ যাই, স্টিকিং এ রাখলাম। তখন কি করি যে আমি আট বলছেন পার্সেন্ট বাইনাসে আমি একদিকে 8% পাইতেছি, বাইনাসে 7 থেকে 8% দিতেছে, তাই না? এমএক্সি দিতেছে 15%। কিন্তু সরকারি রুলস অনুযায়ী ব্যাংকগুলা দিতেছে 3% বা 4%। যখন নাকি ক্রিপ্টো এক্সচেঞ্জে সরি এই ক্লিয়ারিটি পাস হয়ে যাবো গা, এই ক্রিপ্টোটা চলে যাবো গা সেন্ট্রালাইজ হিসাবে ব্যাংকের আন্ডারে, ঠিক আছে? তখন মানুষ কি ব্যাংকে যাবে না বা এক্সচেঞ্জের কাছে আসবে? মানুষ চিন্তা করবে আরে এক্সচেঞ্জে তো ভালো পাইতেছে, কারণ কি এক্সচেঞ্জে আমি ইয়েতে স্টকে ট্রেড করতে পারতাছি, প্লাস হইলো গিয়ে বন্ডের মধ্যেও সামনে বন্ডেও টোকেনাইজ হয়ে আসবে, সেটাও আমি করতে পারবো, কিনতে পারবো।
বা সেটা কীভাবে করে, বা প্লাস গোল্ড মেটাল যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি কি এক্সচেঞ্জে করতে পারতেছি, প্লাস আমি বেশি স্টেকিং পাইতেছি। সো আমি ইয়েতে যাবো, ওখানে এক্সচেঞ্জের থেকে বেশি কমিউনিটি স্ট্রংকার, বড় বড় ব্যক্তি কই, এক্সচেঞ্জের মধ্যে কয়েকটা এক্সচেঞ্জ, তাই না? সারা পৃথিবীর মধ্যে মাত্র 4-5টা এক্সচেঞ্জ, কিন্তু সারা পৃথিবীর মধ্যে কিন্তু হাজার হাজার ব্যাংক। তো যখন নাকি এই ব্যাংকগুলা, তাহলে কি করবো, যে ব্যাংকগুলাকে কোনো ব্যাংক নর্মালি বাংলাদেশে আপনি দেখেন ব্যাংকের কি পরিমাণ আধিপত্য, তাই না? কোনো একটা ব্যাংক, কত ব্যাংক যে কি পরিমাণ টাকা লইয়া ভাইগা গেল গা, কোনো একটা ব্যাংকে বাংলাদেশের নর্মাল সরকার, এই সরকার কোনো বা আগে সরকার কখনো কি ধরতে পারছে? কেউ ধরতে পারে নাই। আর জেপি মর্গানের থেকে মতো এত বড় বড় ব্যাংকগুলা যেখানে নিয়ে আছে, তারা কি চাইবো যে ক্রিপ্টোর আধিপত্যটা বাইরে যায়? ক্রিপ্টোর এক্সচেঞ্জের যদি আধিপত্যটা বাইরে যায়, তখন কিন্তু ব্যাংক ওভারটেক করতে পারবো না। তার মানে কি, মাথাটা উঁচা করার আগে ওরা ডাবা দেওয়ার চেষ্টা করে। নর্মালি আমরা এটা জানি বা এটা খুব ভালো করে বুঝি। তো এই যে এক্সচেঞ্জগুলো চাইতেছে যে আমাদের নিয়েও এক্সচেঞ্জের এই স্টেকিং সিস্টেমে নিয়েও ডিটেইলে আমাদের একটা এখানে এই রুলসের মধ্যে থাক, ঠিক আছে? কিন্তু এইটা এখন তো অ্যাড করা হয় নাই। তো ক্লিয়ারিটি যদি পাস হয়ে যায়, এটা সম্পূর্ণভাবে ব্যাংকের আন্ডারে চলে যাবে এবং ব্যাংকগুলো তখন এক্সচেঞ্জগুলোর উপর স্যাংশন দিতে পারবে। যেমন ধরেন বাইন্যান্সে দিতে আছে 8%, এমএক্সি দিতে আছে 15%, তারপরে বিটুনিক্সে দিতে আছে 12%। অন্যান্য নর্মাল থার্ড ক্লাস যেসব এক্সচেঞ্জ আছে ওগুলোর মধ্যে মনে কিন্তু মানুষকে অ্যাটাক করার লেগে 15%, 20%, বা মাঝে ওই সেদিন আমি ইয়েতে দেখলাম, কি জানি বলে, কোন এক্সচেঞ্জে, উইক্সের মধ্যে দেখলাম যে 20 দিনের জন্য একটাই দিয়েছে 300%। তো আমি সাথে সাথে কি করুন, ব্যাংক থেকে উঠায় যাই হোক না কেন বা এক্সচেঞ্জ থেকে আমি উইক্সের মধ্যে যায় 320 দিনের রেখে দিলাম, এখন ট্রেড করবো না। 20 দিন পরে যখন আমার ওইটা 300% আইলো, সাথে সাথে আবার উইড্রো করা, আবার আমি আরেক এক্সচেঞ্জে আইসা করলাম। এটা একটা বিরাট বড় আমাদের সুযোগ। এইটারে ক্লিন করা হয়ে গেল গা এক্সচেঞ্জগুলা। এই যে স্টেকিংটা, এটা আপনাকে তখন আইসা পড়বে কত পার্সেন্টে? 3%-এর নিচে। এছাড়া নর্মালি ইথেরিয়াম আমরা ডাবল স্টেকিং করতে পারি। যে ইথেরিয়ামে আমরা স্টেকিং করলাম, যে একটা ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইটে ইথেরিয়াম এক্সচেঞ্জ করলাম, তখন আমরা WETS দিল বা ETS দিল বা আর ETS হলো, এরকম বিভিন্ন আছে। তো আমি যখন ওইখানে আমার 3% দিতেছে বা 3.5% দিতেছে, ওইটা এনে আমি আবার আরেক জায়গায় রাখতে পারতেছি, ওইখানে আবার আরো 3.5% দিতেছে আমার। তো এই 3.5% আমার কি হয়ে যেতেছে, 7%, 8% আমি পাই যেতেছি গা। তো এই বিষয়টা কিলিং হয়ে যাবে। তো এই বিষয়টা ক্রিপ্টোর জন্য ভয়াবহ। এই বিষয়টা ক্রিপ্টোর জন্য, কারণ কি, বিলিয়ন বিলিয়ন ডলার এখানে অনেক আছে যে জাস্ট খালি স্টেকিং এ ফালা রাখছে। আমাদের কাছে নাইলে 2-4-500 ডলার এতে নাহলে কিছু হয় না, কিন্তু যে নাকি $1 মিলিয়ন স্টেকিং এ রাখছে, তার তো হিউজ পরিমাণের রেওয়ার্ড। কারণ কি, আপনি সেই ব্যাংকের থেকে ডাবল পাইতেছে, তাই না? তো এই কারণটাতে এই ক্লিয়ারিটি অ্যাক্ট যখন পাস হবে, যদি বাই চান্স পাস হয়ে যায়, এই পাস হবে নাকি হবে না এটাও ডিটেলে আমি ব্যাংকে দিতেছি। তো যদি ক্লিয়ারিটি অ্যাক্ট মনে করেন যে পাস হয়ে যায়, একটা আমরা সাডেন পাম্প পাবো ঠিকই, কিন্তু মার্কেটের জন্য, ক্রিপ্টোর জন্য এটা ভয়াবহ হবে। যে এই ডোনাল্ড ট্রাম্প, ধরেন যে আপনি ডোনাল্ড ট্রাম্প একটা কি করতেছে, যে একটা গরু, ক্রিপ্টো ধরে নিলাম যে ইকোনমি, ক্রিপ্টো না বাদ দিলাম, টোটাল ইকোনমিটা একটা পাগলা গরু, ঠিক আছে? তো একটা রশি ধরে টানতেছে, এখন এই গরুটা তো মনে করেন যে মাঠ টাট ফসল সব নষ্ট করে বেলাইতেছে, কিছুই হয় না। সামনে নির্বাচন, সবাই বলতেছে ট্রাম্প এই নিয়ে গরুটাতে করতেছে, তোমার অনেক এটা করা উচিত। মানুষের মনে আকর্ষণ সৃষ্টি করার লেগে এবং তার যে জনপ্রিয়তা কমে গেছে, এখন ভোট পাওয়ার লেগে সেই গরুটা রশিটা ধরে টান দেয়া ধরে রাখছে। যেদিন সে পাস করবো, তখন কি আর তারপর দিন থেকে সে এগুলো ভাববো? এগুলো নিয়ে ভাবার সময় আছে তার? সে একটা দেশের, এত পৃথিবীর টপ দেশের প্রেসিডেন্ট, তার হাতে যুদ্ধ আছে, তার হাতে অন্যান্য বিষয় আছে, তার নিজের দেশের ইকোনমি আছে, তার দেশের ইনফ্লেশন বেড়ে গেছে, জিডিপির অবস্থা খারাপ, ডেপ্টের বিষয়গুলো আছে, নর্মালি কর্মসংস্থানের বিষয় আছে, খাদ্যদ্রব্যের বিষয় আছে, স্যাংশনের এই বিষয়গুলো আছে, সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে, মানে হাজার হাজার কোটি কোটি বিষয়। সেই জায়গার মধ্যে ক্রিপ্টোটা জাস্ট একটা বালির কোনা। তখনই কি করবো মানুষ, ডোনাল্ড ট্রাম্প যখনই দেখবো যে সে জিতে গেছে গা, ধাপ করে রাত থেকে ছেড়ে দিব যে আর এটা ভাইবার আপনি গরুটা সব লন্ড বন্ধ করে দিল। আর না হলে যদি ডোনাল্ড ট্রাম্প যদি ইয়েতে হাইরা যায়, তারপরে ছেড়ে দিব, নর্মাল বিষয়। সো এই ক্লিয়ারিটি একটার মধ্যে আমরা যে নর্মালি যদি পাস হয়ে যায়, তাহলে আমরা ছোটোখাটো একটা মনে করেন যে পাম্প পাবো, বা একটা নর্মালি ধরেন যে 85-90 বা হিউমারে বা খুবই ভালো ভালো যদি নিউজ আইসা পড়ে, যেমন ধরেন রেট হাইকের সম্ভাবনা আছে, রেট হাইক হইলো না, তাহলে আমরা 100 পাইলাম। কিন্তু আপনি রেডি থাকবেন যে মার্কেট যে কোনো মুহূর্তে ক্র্যাশ করা দেবে, প্রথম কথা। 2 নম্বর কথা, এখন ক্লিয়ারিটি অ্যাক্ট পাস হওয়ার সম্ভাবনা কতটুকু? 15 তারিখে যখন নাকি ভোট হবে, এইখানে পাস হইতে হইলে 60টা ভোট লাগবে, 60টা ভোট লাগবে, বুঝলেন? এখন 60টা ভোটের মধ্যে
ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে 3টা, রিপাবলিকের হাতে আছে হইল গিয়া 53 জন সিনেট, আর ডেমোক্রেটের হাতে আছে হইল গিয়া 47 জন সিনেট। এই ভোটটা একটা যদি পাশ করাইতে হয়, গতবারও পাশ করাইতে পারে নাই, 9টা ভোট কম পাইছে, 51টা ভোট পাইছিল, তার নিজের দলেরও 2জন কম দিছে। তো এখন পাস করাইতে হইলে টোটাল ধরে নিলাম যে কদিন আগে যে মিটিং করলো ডিনারে, সেখানে থ্রেট দিছে সব হইল সিনেট গো। এখন সবাই যদি ডরে চোটে যদি 53 জনের 53টা ভোটও দেয়, তারপরও আরো 7টা ভোট লাগবে ডেমোক্রেটে থেকে। সামনের নির্বাচনে যদি জয়লাভ করতে হয়, ডেমোক্রেট গো যদি জয়লাভ করতে হয়, ডেমোক্রেটটা কি আপনার হিসাবে মনে হয় কেউ যে ডোনাল্ড ট্রাম্পে ভোট দিবে 7টা? কেউ আমার হিসাবে দিবে না। একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে রাখি, যারা নাকি আমার ভিআইপি অদ্ভুত ইনফো গ্রুপের মধ্যে জয়েন হতে চান, তাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। অদ্ভুত ইনফো গ্রুপের যে বিষয়গুলো পাবেন, যে আপডেট অ্যান্ড ইনফরমেশন পাবেন। 2 নম্বর বিষয়, আমি যে ট্রেডগুলো করি সেই ট্রেডগুলো আমি শেয়ার করি নেওয়ার সময় এবং ক্লোজ করার সময়। এছাড়া মান্থলি এবং উইকলি প্রিডিকশন ও অ্যানালাইসিস, আমার যে রিসার্চগুলো আছে, আমার যে অ্যানালাইসিসগুলো আছে, সেগুলো সম্পূর্ণভাবে এগুলো সব কিছু এই ভিআইপি গ্রুপের মধ্যে আপনারা পাবেন। সো যারা রেগুলার ট্রেড করেন স্পট অথবা ফিউচারে, তাদের জন্য এরকম একটা ক্রিপ্টো কমিউনিটি অবশ্যই একটা জরুরি। এছাড়া আরেকটা বিষয় হলো কি, আগামী সপ্তাহের আপডেট, গত সপ্তাহে আমি আমার এই সপ্তাহের আপডেটটা দিই নাই, প্রতি বৃহস্পতিবারে আমি তারপরে সপ্তাহের আপডেটটা তৈরি করি এবং সেটা আমি আমার অদ্ভুত গ্রুপে দিয়ে দিই এবং আমার ইউটিউবের মধ্যে দিয়ে দিই। এবং ইউটিউবে দেওয়ার একটা কন্ডিশন হলো, আমার লাস্টের ভিডিওটার মধ্যে 309টা লাইক যদি হয়ে যায়, তাহলে আমি আগামী সপ্তাহটা কেমন হবে, কোন ডেটে কিরকম হতে যাচ্ছে, পাম্প ডাম্প, এই বিষয়গুলো আমার যে মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেটার একটা আইডিয়া আমি সুন্দরভাবে আইডিয়া দিয়ে দিই এবং সেইভাবে আমরা নর্মালি ট্রেড করতে আমাদের খুব সহজ হয় সেই বিষয়টার জন্য। তো সেটা যদি চান, তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। অলরেডি এটা মাইনাসের পক্ষে আছে এবং আমার হিসাবে এই অ্যাক্ট পাস হওয়ার চান্স নাই। যদি পাস হওয়ার চান্স না থাকে বা যদি 15 তারিখে এটা যদি ফেল হয়ে যায়, তার মানে কি আগের যে ক্র্যাশটা পাইলাম আমরা 7,000-এর ক্র্যাশ পাইছিলাম, যখন নাকি এই ক্রিপ্টোর বিষয়টা ফেল করলো। তো বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গা থেকে আমরা 15 তারিখে আমরা এইটা নিয়ে আমরা হয়তো বা 15 তারিখের যদি পাস হয়ে যায় তাহলে একটা বিষয়, আর যদি ফেল হয়ে যায় তাহলে আপনি 7 থেকে 10,000 একটা বিয়ে করেন, ভাইঙ্গা হোক এই হোক, তাহলে হবে। আশা করি দুটোটা বিষয় বোঝা পারছি, যে কোনো ক্লিয়ারিটি অ্যাক্ট পাস করলে কি হবে আর ক্লিয়ারিটি অ্যাক্ট পাস না করলে কি হবে। যদি পাস না করে, তারপরে আরেকটা বিষয় আছে, সিএফটিসি। সিএফটিসি কি এইখানে কোনো ধরনের কোনো ডিসিশন নিব কিনা? রাহুল ভাই এটা বন্ধ করে দেন। সিএফটিসি এখানে ডিসিশন নিব কিনা? সিএফটিসির হাতে পুরানো একটা আইন অলরেডি আছে। সিএফটিসির হাতে একটা পুরানো আইন অলরেডি আছে, সেই আইনই তারা ব্যবহার করবে ও ঠিক করবে। আর বাই চান্স যদি হাইরা জায়গা ফেল হয়ে জায়গা, তারপরে নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কম হলো 5 থেকে 7টা সিট যাইব গা, 10টা সিট আশা করা হইতেছে, 11টা সিট আশা করা হইতেছে। তো এই 11টা সিট যদি কমে যায় 53 থেকে রিপাবলিক আইব 43 বা 40-এর আশপাশে, আর ডেমোক্রেটরা যাইব হইল গিয়া কোথায় 47 থেকে কত 11টা সিট যদি বেশি পায়, 58টা সিট হয়ে যাবো ডেমোক্রেটের। ভাইবা দেখেন তখন কি যে কোনো জিনিস ডেমোক্রেটরা যা খুশি তাই করতে পারবো আর রিপাবলিকরা কিছু করতে পারবো না, তাই না? তো এই বিষয়টা যদি হয়ে যায়, তখন কোনোভাবে আর কোনো আইনই পাস করতে পারবো না বাকি 2 বছরের মধ্যে ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, আমার হিসাবে আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এর পরে টার্ম প্রেসিডেন্ট থাকবো, এটা ভবিষ্যতে দেখা যাবো। ঠিক আছে, এটা হলো আমি ডিটেল করছিলাম। সো এই যে বিষয়টা ক্লিয়ারিটি একটা বিষয়টা করে দিলাম। এখন হইলো বন্ডের বিষয়টা বুঝেন। বন্ডের বিষয়টা কি, যে কোনো একদিন ধরে নিলাম যেখানে কি আছে আবুল খায়ের ভাই, ধরে লইলাম যে আবুল খায়ের ভাই আমার কাছে 500 টাকা পায়, 500 টাকা পায়, কিন্তু এই টাকাটা আমি কোনোভাবে শুধাইতে পারতেছি না। প্রতি মাসে 10 টাকা করে আরো বাড়তেছে, প্রতি মাসে 10 টাকা করে আরো বাড়তেছে। তো আগামী 3 মাসে কত হইব? 530 টাকা করে হইব। ঠিক আছে, কিন্তু আমি আজকে অ্যানাউন্স করলাম, আজকে আমি প্রতিদিন ধরে লইলাম যে আমি 2 টাকা করে দিতাম আবুল খায়ের বাইরে, তাহলে আগামী 3 মাসে আমি 6 টাকা দিতাম। তো 3 মাসের মধ্যে আমার কমবো 6 টাকা, বাড়বো 30 টাকা। তাহলে আগামী 3 মাসের মধ্যে আমার বাড়তেছে কত? 530 টাকা হয়ে যেতেছে, আর আমার কমতেছে কত? 6 টাকা, তার মানে কি 524 টাকা। ঠিক আছে, তো আমি আজকে এসে অ্যানাউন্স করলাম যে আমি আবুল খায়ের ভাই আমার কাছে 500 টাকা পায়। তো সেই আমি একটা কাজ করব, কালকে থেকে আমি ডাবল করে দিব তারে। আজকে প্রতিদিন আমি 2 টাকা করে দিতাম, কালকে থেকে আমি 4 টাকা করে দিব। ঠিক আছে, কালকে থেকে যদি আমি 4 টাকা করে দিই, তাহলে আগামী 3 মাসের মধ্যে আমি কত করে দিব? 4 টাকা করে দিলে 3 4 12 টাকা কমবো না?
তাহলে আগামী 3 মাসের মধ্যে আমার প্রতি মাসে 10 টাকা করে বাড়ে, তাহলে 30 টাকা যদি বাড়ে আর 12 টাকা যদি কমে তাহলে 18 টাকা থাকে, তাও তো বাড়তেছে, তাই না? এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা কাজ করবো কিনা, এখানে 2 নম্বর সমস্যাটা হলো কি যে 40 ট্রিলিয়ন ডেপ্ট। 40 ট্রিলিয়নে কতগুলো কিভাবে হয় এটা আপনারা খুব ভালো করে জানেন, যে নর্মালি ক্রিপ্টো মার্কেটে যারা যারা আছে। তাহলে 3 মাসে প্রতিদিন যদি 4 বিলিয়ন করে কিনে তাহলে এক মাসে কত আহে? 120 বিলিয়ন, 240 বিলিয়ন, 360 বিলিয়ন, টোটাল 500 বিলিয়ন। 1 ট্রিলিয়নও তো কিন্তু কমলো না, সরি 2 মাস, 3 মাস কইতে কাহে কত? তাহলে 240 বিলিয়ন, তার মানে কি আধা বিলিয়নও কমলো না, ঠিক আছে? কিন্তু সরি আধা ট্রিলিয়নও কমলো না, কিন্তু হয়ে গেল কি আরো ট্রিলিয়ন বাড়তেছে, তাই না? 40 ট্রিলিয়ন আগামী 3 মাসের মধ্যে সেটা হয়ে যাবো 95 দিনে লাস্ট 1 ট্রিলিয়ন বাড়ছে, তো আগামী 90 দিনে ধরেন যে আরো 1 ট্রিলিয়ন বাড়বো, 41 ট্রিলিয়ন। 41 ট্রিলিয়নের মধ্যে যদি মনে করেন যে 200 বিলিয়ন কমে, তাতে কি আহে যায়? সো এই যে প্ল্যানিংটা, এইখানের মধ্যে তো একটা বিষয় আছে, গত 6টা মাসের মধ্যে আপনারা নর্মালি অনেকেই দেখছেন, বা আমি অনেকে পোস্ট করছি, বা আপনারা নর্মালি টুইটার বা ইউটিউবে যারা নাকি নর্মালি ভালো কন্টেন্ট ফলো করেন, তাদের কন্টেন্টের মধ্যে অনেকেই ই করছে যে বন্ড এই আর কি কয় চায়না সেল করতেছে। নর্মালি এটা দেখছেন, সব থেকে বড় বেশি বন্ড কার কাছে? জাপানের কাছে, জাপানও সেল করতেছে। তার মানে গত 6টা মাসের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে বন্ড সেল করছে, ঠিক আছে? আমেরিকার কাছ থেকে তারা ক্যাশ নিয়ে গেছে গা। তো আমেরিকার সরকারের কাছে মানে কিন্তু নিজের ডেপ্ট, নিজে এই কাছে নিজের ঋণগুলা রাখা। তার মানে কি এইটা হয়তো বা কাজ করতে পারে, কিন্তু কাজ না করার সম্ভাবনা বেশি। যে কইলাম না সামনে একটা মূলা রাখতেছে, সো 41 ট্রিলিয়ন ঋণ হয়ে যাবো গা 3 মাসের মধ্যে, আর মাত্র আধা বিলিয়নেরও বেশিও কমবো না। তাইলে আপনার কিভাবে মনে হয় যে ইয়ে আসতে পারে? তবে কিলাইটি একটা পাস হইলে আমরা একটা নর্মাল পাম্প একটা পাবো, যেটা নাকি আপনারা ভুল নর্মাল ভুলও বলতে পারেন, বা নর্মাল পাম্পও বলতে পারেন। এই বন্ড বাইব্যাক শুরু হইব কত তারিখে? সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। তো বন্ড বাইব্যাক যখন নাকি শুরু হবে, আরেকটা জিনিস পজিটিভ জিনিসটা দেখা যাচ্ছে, তো এই যে ব্যাংকগুলো আছে যারা নাকি 2টা বছর আগে, 3টা বছর আগে, 10টা বছর আগে কিনছিল, তারা কত পার্সেন্ট করে পাইতো? 3%। এখন কত করে পাইবো? 5%। তো 3% যারা নাকি পাইতো তারা কইব যে নেন আপনার বন্ড, আমার টাকা আমার ফেরত দেন। তাহলে ব্যাংক কি পাইলো? লিকুইডিটি। ব্যাংক পাইলো ক্যাশ, বাজার পাইলো কি? ক্যাশ। এই ক্যাশটাতে বিটকয়েনের মধ্যে একটা ইফেক্ট আসবে, এই পাম্পটার একটা ইফেক্ট আসবে। সেই ইফেক্টটা কি মানে স্ট্রং হবে নাকি হবে না, সেটা আমরা 10 তারিখের পরে বুঝতে পারবো, ঠিক আছে? সেটা স্ট্রং হবে নাকি হবে না, সেটা মানে 10 তারিখের পরে এটা বুঝে যাইব। তারপর কি 2 বিলিয়ন ডলার করে যখন নাকি আপনার, সরি 4 বিলিয়ন করে যখন নাকি প্রতিদিন মার্কেটের মধ্যে আসতেছে, তো আসার সাথে সাথে তারা আবার আরেকটা জিনিস করতেছে। এই যে 5% বর্তমানে সুদের হার হয়ে গেছে কেনা, সরি বন্ডের ইল্ড হয়ে গেছে কেনা, এই বন্ড ধরেন যার 10 টাকা দিয়া একটা ব্যাংক বা সরকারের কাছে গেল, তাই যে সরি 10 টাকার বন্ডটা লয়ে গেল, 10 টাকা ফেরত লয়ে এলো, আগে পাইতো 3 টাকা, তাহলে কত পাইতো? 3 টাকা পাইলে এখন পাইতে হইলো 5। সাথে সাথে সে তারা যদি একটা কাজ করে ফেলে, এই যে ব্যাংকগুলা এবং বিভিন্ন কান্ট্রিগুলা, যে আমি তোমার কাছে নিয়েছিলাম এটা তোমার ফেরত দিলাম, সাথে সাথে আবার সে 5% ইল্ডের এই বন্ডটা আবার কিনা লয়ে এলো, তাহলে কিন্তু ক্যাশটার বা মার্কেটে আইলো না, ক্যাশটা কিন্তু আবার সরকারের কাছে গেল। এবং এই যে বিষয়টা বন্ডটা, এই বিষয়টা ক্যান করছে, আমরা বন্ড যে বাইব্যাক করবে, তো বাইব্যাক করার পরে বাজারে লিকুইডিটি আসবো, তাই না? এইটার জন্য আমরা ভাবতেছি বিটকয়েনের পাম্প বা ক্রিপ্টোতে পাম্প, কিন্তু এটা তো করতেছে যে বন্ডের উপর মানুষের ইন্টারেস্ট বাড়ার লেগা। তখন যদি মনে করেন যে ইন্টারেস্ট যদি আসলেই বাইরে জায়গা, তখন তো মানুষ যদি বেশি পরিমাণে কেনা শুরু করে, তখন কিন্তু লিকুইডিটি সরকারের হাতে গেল গা, তখন কিন্তু আবার বাজারে লিকুইডিটি কমা শুরু হইলো। ব্যাংকগুলো যখন কিনা শুরু করবে, সবচেয়ে বেশি ব্যাংকই কিনে, তখন কিন্তু আবার লিকুইডিটি। সো এইটার একটা সাময়িক সময়ের পর এটার ইফেক্ট আবার উল্টা হবে, কারণ কি ডলারে স্ট্রং করতে হবে। ডলার যদি ক্যান করবে, আমেরিকান সরকারে যে বিষয়গুলো ক্যান করবার চাইতেছে, অবশ্যই ডলার স্ট্রং করার জন্য না। সো ডলার স্ট্রং করাইতে হইলে এই যে বিষয়টা করতে হবে। কিন্তু এইখানকার গেমটা কি, যে রেট হাইকটা যাতে একটুখানি থামান যায়, সেইটার লেগা। কারণ হইলো কি, আমি বলছিলাম যে 6 মাসের মধ্যে বড় ধরনের ডিসিশনে যাবে না, সরি 90 দিনের মধ্যে বড় ধরনের ডিসিশনে যাবে না ইয়ার। সো অলরেডি 90 দিনের কাছাকাছি হয়ে আসছে,
এখন হলো জ্যাকসন হোলে আসছে, জ্যাকসন হোলের মধ্যে যদি মনে করেন যে যখন নাকি যা চাপ দিবে যে আমার এদের বড় বড় যে মানে ব্যাংকের লিডারগুলো, বড় বড় মানে অর্থনৈতিক লিডারগুলো, তারা তো মনে করেন যে জানাবে যে এই বিষয়ে আমার এই সমস্যা, আমরা এইটা চাই, আমাদের এটা করতে হবে, মার্কেট চলে বিজনেসম্যানদের উপর, আর সরি আর হইল গিয়া ব্যাংকিং সেক্টরের যারা নাকি হেড তাদের প্ল্যানিংয়ে, ঠিক আছে, জনগণের ওয়ান্সে চলে না। তারা চাবে যে স্ট্রং যদি হয় তাহলে আমাদের বিষয়টা তুমি কিভাবে কি করতেছো, তুমি যা খুশি করো না কেন, আমাদের এই বিষয়গুলো তুমি এইভাবে রাখো। এখন তাইলে মনে করেন যে তো ইয়েতে রেট হাইকটা, একটা রেট হাইক হওয়ার সম্ভাবনা এই বছর আছে। তো ডোনাল্ড ট্রাম্প তো এটার ডোনাল্ড ট্রাম্প এটার পক্ষে যাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হইলো পাউলের সময় যে চিল্লাপাল্লাটা করছে, পাউলের সাথে যে ঝগড়াঝাটি করছে যে রেট কাট করো, রেট কাট করো, রেট কাট করো, এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা করতেছে না। আবার কি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আরেকটা জিনিস, এই কথা আমি এটা বলছিলাম যে আমার প্রায় আরো 1-1.5 মাস আগে, যেদিন 2 মাস আগে যখন নাকি এই লোক ফেডের চেয়ারম্যান হইব, তখন আমি এই বিষয়টাই করছিলাম যে এই লোক ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল, যা বুঝাইলো যে রেট কাট করলে এই সমস্যা, সো আমি আসলে এখন রেট কাট করাটা ঠিক হবে না। তো ডোনাল্ড ট্রাম্পের তখন লাইভে আইসা কইব যে আমার আইসা এই লোক বুঝাইছে রেট কাট করলে সমস্যা এইও, তো আমাদের রেট কাট করা ঠিক হবে না। তো সেই কথাটাও কিন্তু মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে একটা ইয়েতে লাইভে বলে দিল যে ইনফ্লেশনের সমস্যার কারণে আমরা রেট কাট করতে পারতেছি না। এই বিষয়টা কিন্তু পাওয়েল হাজারবার করে গেছে, বইলা গেছে, বোঝায় গেছে, করে গেছে। তো সেটার বিষয় আলাদা, এটার বিষয় আলাদা। সো রেট কাট আর রেট হাইক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এখন কোনো প্রকার কোনো বড় ধরনের স্টেটমেন্ট আসবো না, কারণ কি যে আমরা এটা একটা সেন্টিমেন্ট বুঝে গেছি যে রেট হাইক হয়ে যাবে। এরপর এই মাসে যে আপনারা ধরতেছেন যে মানে করে লইতেছেন, তো পাম্প আমরা ধরে নিলাম, আমরা পজিটিভ দিকেও দেখলাম, আমরা নেগেটিভ দেখলাম। যদি ক্লিয়ারিটি এক পাস হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো, আমরা একটা বোলের আশা করতেছি, যদি পাস না হয় তাহলে আমাদের জন্য খারাপ। বন্ডের বাই ব্যাকে মার্কেটে যদি দেখেন যে হ্যাঁ বন্ডের মার্কেটের মধ্যে ক্যাশ আসতেছে, কিন্তু ওই ক্যাশটা যদি আবার সরকারের হাতে না যায়, মার্কেটের মধ্যে আসে, তাইলে মার্কেটের জন্য পজিটিভ। কিন্তু এটা যদি আবার তারা যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে আমি কেনার পর ওই ক্যাশটা আবার যদি পিছনে চলে যায়, তাহলে কিন্তু আবার খারাপ। ইউ যে ইউরোপিয়ান ইউনিয়নের রেট হাইকের চান্স 96%, ঠিক আছে। তার মানে কি এই যে সেপ্টেম্বরের 10 তারিখে আমরা বন্ডের বিষয়টার জন্য আপনারা পাম্পের আশা করতেছেন, এবং সেপ্টেম্বরের 10 তারিখে ইইউ এর যে কটা যে আছে এইখানে আবার 0.25 বা 2.5 বেসিসে রেট হাইক হয়ে যাইতেছে। তো সেই দিনে একটা আমরা পজিটিভিটি ধরলাম, সেদিনে আমাদের হাতে একটা আবার নেগেটিভ বিষয় হিসাব পড়লো। সো আপনি যদি ধরে রাখেন যে হ্যাঁ ঠিক আছে মার্কেটের অবস্থা খুবই ভালো হবেই হবে, মার্কেটের মধ্যে ওই পরিমাণ ভলিউমই নাই, মানুষ যে পরিমাণ ক্যাশ আউট করে বের হয়ে গেছিল ওই মানুষগুলো নাই, তাহলে কারা প্রফিট নিবে? সো এইটা টোটালি একটা ট্র্যাপ। এরপর আরেকটা জিনিস হয়ে গিয়ে জাপানের, আপনি ধরে নিলেন যে ক্লিয়ারিটি অ্যাক্ট পাস হয়ে গেল, ধরে লইলাম যে 15 তারিখ ক্লিয়ারিটি অ্যাক্ট পাস হইলো, ঠিক আছে। আর ক্লিয়ারিটি অ্যাক্ট পাস হওয়ার পরে এই যে ইটা কি মানুষ কি করবে, ইনভেস্ট করতে যাবে ক্লিয়ারিটি অ্যাক্ট পাস হওয়ার পরে, সরি বুল রানেরই হইব। কিন্তু জাপানের রেট হাইকের চান্স 78%। জাপানের রেট হাইকের চান্স, জাপানের রেট হাইক হওয়ার পরে গত দুইটা দাম আপনারা খুব ভালো করে দেখছেন। এখন আপনি কোন যে আগামী 17 তারিখে যখন নাকি 15 তারিখে ক্লিয়ারিটি এক পাস হলো আর 17 তারিখে জাপানের রেট হাইক হলো, তাহলে কোন দিকে যাইব? ঠিক আছে। তো এই যে ফাটটার মধ্যে পা দেওয়ার দরকার নেই। আপনার প্ল্যানিংটা কি হইতে পারে, কি মানে বিটকয়েনের মধ্যে, যে বিটকয়েনের মধ্যে পাম্পে প্ল্যানিংটা যেটা হইতে পারে যে হ্যাঁ ঠিক আছে ভাই